আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমরা সংক্ষেপে আস্তে আস্তে জার্নিটা শুরু করব। আমার মেবি একটু সাউন্ড একটু মনে হয় প্রবলেম দিচ্ছে। ওকে, ডান। ওকে, একটু হ্যাঁ, একটু সাউন্ডের প্রবলেম থাকতে পারে, তবে আশা করি যে এখন ক্লিয়ার হওয়ার কথা। ওকে ওকে, ডান। ওকে, একটু হ্যাঁ, একটু সাউন্ডের প্রবলেম থাকতে পারে, তবে আশা করি যে এখন ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ার। ওকে, শুনো ভাইয়ারা, আমরা আমাদের জার্নিটা শুরু করে দেই। আমরা আর বেশি সময় নষ্ট করব না। আমরা একটু মাইক টেস্টিং এ ছিলাম মেইনলি প্রথমত। তো আশা করব যে এখন সবকিছু ক্লিয়ার আছে। এখন সবকিছু আশা করি ক্লিয়ার। চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আমরা শুরু করে দিই আমাদের জার্নিটা। প্রথম কথা হলো যে আমাদের মেইনলি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হলো যে জাহাঙ্গীরনগর, গুচ্ছ এবং কৃষি, এই প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমাদের ফিজিক্সে একটা মার্ক নির্ধারণ থাকে। কিন্তু সেই মার্ক কত, সেটা কিভাবে আমরা প্রথম থেকে একটু সচেতন হব, প্রথম থেকে আমরা কিভাবে আইডিয়া নিয়ে কাজ করব, এইগুলো নিয়ে আমরা খুব বেশি আসলে চিন্তা করি না। তো আমি এই জন্যই আজকে একদম ওভারঅল তোমাদের সাথে ফিজিক্সের প্রথমত মার্ক বিশ্লেষণ নিয়ে কথা বলবো। তারপরে তোমাদের হলো যে প্রয়োজনীয় কি কি বই লাগবে, কি কি প্রশ্ন ব্যাংক লাগবে, কিভাবে রুটিন সাজাবা, কিভাবে পড়বা, সব ডিটেলস একদম ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার ফিজিক্সের গাইডলাইনের এ টু জেড আমি কমপ্লিট করাবো আজকে, ঠিক আছে? আয়ত্তে আনা লাগবে তোমার ডিটেলস একদম ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার ফিজিক্সের
ওকে ওকে, আমরা তাহলে লেট না করে আর লেট না করে আমরা শুরু করে দেই। প্রথম কথা হলো যে ভাইয়ারা শুনো, ভাইয়ার কথাটা শুনো, ভাইয়ার কথাটাকে শেষ করতে দাও। সেটা হলো যে ফিজিক্সের ক্ষেত্রে এই যে আমাদের যে অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশনের যে ফিজিক্সটা আছে, এই ফিজিক্সের জন্য আমাকে আলাদা করে কিছু জিনিসে সচেতন হতে হবে। কারণ তোমরা হয়তোবা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 1 বছর থেকে বা 2 বছর ধরে তোমার হলো ফিজিক্সের রিটেন প্রশ্নটা যথেষ্ট কঠিন রাখার চেষ্টা করে, ঠিক আছে, রিটেন প্রশ্নটা। এবং এমসিকিউ গুলো আমি দেখাবো যে এমসিকিউ আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে তারা। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, কৃষি, এরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে ফিজিক্সের, আমি এই জিনিসগুলো তোমাদেরকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করে দেখাবো, ঠিক আছে। ওকে, এখন দেখো ভাইয়া, তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 2 বছর কিন্তু অন্যান্য সাবজেক্টের চাইতে ফিজিক্সকে কঠিন রাখার চেষ্টা করতেছে। এখন কেন এটা করে, ফিজিক্সে কেন কঠিন করার টার্গেট নেয় তারা? শুনো ভাইয়া, ফিজিক্স সাবজেক্টটা হলো এমন একটা সাবজেক্ট, তোমাকে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে কেমিস্ট্রি, বায়োলজি অনেক সহজ রেখে ফিজিক্সের পার্টটা বা ম্যাথের পার্টটাই কিছুটা কঠিন রাখার চেষ্টা করে। এই কারণে, কারণ হলো যে তোমরা অনেকেই কিন্তু এমন এমন সাবজেক্ট নিয়ে পড়বা সেই ভার্সিটিতে, সেইখানে ফিজিক্স এবং ম্যাথের প্রতি গুরুত্ব অনেক সময় অনেক সাবজেক্টে বেশি থাকে। এটা এক ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। আরো অনেকগুলো চিন্তা ভাবনা মিশ্রিত করে কিন্তু অ্যাডমিশনের সময় ফিজিক্স প্রশ্নটা আমরা দেখি যে মোটামুটি অন্যান্য ভার্সিটি কেমন করে সেটার চাইতে বেশি আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন কঠিন রাখার চেষ্টা করে। তো এটা নিয়ে একটু সচেতন হওয়াটা জরুরি। হয়তোবা আমরা যখন কোশ্চেন ব্যাংকে যাব তখন হয়তোবা আমরা আরো ভালো মতো টের পাবো যে আসলে ফিজিক্স প্রশ্নটা কিরকম কঠিন রাখে। এটা হলো একটা বিষয়, ঠিক আছে। সাউন্ড লো শামিম বলতেছে। আচ্ছা, একটা তোমরা কি আমাকে একটু টাইম দাও, আমি তাহলে একটু সাউন্ড, হ্যাঁ সাউন্ড একটু চেক করে নেই। আবার একটু সাউন্ডটা চেক করতেছি, তোমরা একটু হেল্প করবে আমাকে। একটু আমাকে জানাও যে আমার কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে হেল্প করো তোমরা। শামিম, তুমি যদি ক্লাসে থাকো আমাকে একটু হেল্প করো, তাহলে আশা করি সাউন্ড নিয়ে প্রবলেমটা সলভ হবে। ওকে, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। ওকে ভাইয়ারা, আমরা আপাতত যেইটুকু সাউন্ড আছে একটু আমাকে হেল্প করো তোমরা। আশা করি যে হেল্প করলে হবে, আমি এমনি অনেক অসুস্থ, তো আশা করি যে তোমরা আমাকে যদি হেল্প করো তাহলে আমার জন্য জার্নিটা খুব খুব সহজ হবে। আমি বেশি সময় নিব না তোমাদের কাছ থেকে, এটা একেবারে বেসিক গাইডলাইন সেশন যেহেতু, সেহেতু আমি খুব বেশি সময় নিব না। সামনে আলোচনাগুলো অনেক বড় হবে, ওই টাইমে আমরা সাউন্ড থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা আলাদা কাজ করব, ঠিক আছে। ওইটা নিয়ে কোনো টেনশন নাই, আপাতত আমরা শুরু করে দিই, ঠিক আছে। এখন যেটা হলো কি, তুমি দেখো লাস্ট 2 বছর ফিজিক্সের রিটেন প্রশ্নটা যথেষ্ট কঠিন রাখা হয়েছিল। তাহলে আমাকে কি করা লাগবে বলো তো ভাইয়া? আমাকে কিন্তু এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে হবে। তো আলাদা করে কিভাবে কাজ করবো সেটা নিয়ে পরে কথা বলবো, ওকে। এবার আসো ভাইয়া, এখানে আসো। ফিজিক্সের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয় বিভিন্ন ভার্সিটি গুলাতে? যেমন ধরো, প্রথমত ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের ক্ষেত্রে তোমার হলো যে ফিজিক্সের মার্ক থাকে কিন্তু 25 মার্ক। 25 মার্কের মধ্যে তোমরা অবাক হয়ে যাবা যে তোমার হলো যে এমসিকিউতে থাকে 15 আর রিটেনে থাকে 10। সবচেয়ে বড় ধরা খায় স্টুডেন্টরা রিটেন 10-এ, এবং এমসিকিউ তো অনেক স্টুডেন্ট ধরা খায়। রিটেনের মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন হয় যে 2.5 গুণন 4, মানে 4টা প্রশ্ন থাকবে, এক একটার মার্ক থাকবে 2.5 করে। তো এই 4টা প্রশ্ন 10 মার্ক থাকবে, তার মানে এমসিকিউতে 15 আর রিটেনে হলো 10। এটা কিসে? এটা হলো ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে। মোট মার্ক কত? মোট মার্ক হলো 25। এটা হলো ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে, একটু মাথায় রাখবা বা লিখে নাও তোমরা।
এরপরে দেখো ভাইয়া, তার মানে এমসিকিউতে 15 আর রিটেনে হলো 10। এটা কিসে? এটা হলো শামিমা, আমরা এই যারা সাউন্ডে প্রবলেম বলতেছে একটু, আমি তো বললাম যে একটু কনসিডার করে নাও ভাইয়া, একটু কনসিডার করে নাও, একটা মাইক একটু প্রবলেম হচ্ছে, এটা সলভ আমরা ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসতেছি, ঠিক আছে? এই মাইকের প্রবলেমটার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? আশা করি যে একটু আমাদেরকে সময় দাও, ঠিক আছে? কিন্তু আমরা যদি ক্লাসের টাইমে এই যে জিনিসটা নিয়ে একটু প্যারা খাই, তাহলে কিন্তু ক্লাসের মধ্যে আমরা বাকি যে আলোচনাগুলো সেগুলো করতে পারবো না। তাই একটু কষ্ট হলেও হয়তোবা আমি আমি আচ্ছা আমি মুখের কাছে নিয়ে আসলে আশা করি যে তোমরা আশা করি যে এখন ক্লিয়ার শুনতে পারার কথা, ঠিক আছে? এখন আসো ভাইয়া, জাহাঙ্গীরনগর এই ইউনিটের ক্ষেত্রে আমার এমসিকিউতে থাকে কত মার্ক? এমসিকিউতে থাকে 24 মার্ক। দেখো এমসিকিউতে প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্ক করে থাকে, 24 গুণন 1, এটা হলো জাহাঙ্গীরনগর এই ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ। এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটও কিন্তু রসায়ন থাকে, বুঝতে পারছো ভাইয়া? ডি ইউনিটও রসায়ন থাকে, ওইটা আবার মাঝে মাঝে ভ্যারি করে মার্ক। তো ধরে নাও যে 24 মার্কের মতো, তার মানে জাহাঙ্গীরনগরের দুইটা ইউনিটেই তুমি কেমিস্ট্রির মুখোমুখি হচ্ছ, একটা এ ইউনিট একটা হলো ডি ইউনিটে। এরপর তুমি দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিটে তোমার এমসিকিউতে থাকে 31.2 মার্ক, যেটা বিষয়টা হলো কি এমসিকিউ থাকে 25টা, কিন্তু পার এমসিকিউতে থাকে 1.25 করে 31.25 মার্ক থাকে তোমার কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে, ঠিক আছে? ওকে, এইটা হলো কি, এইটা হলো আমার রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের কথা। এবার আসি আমরা চট্টগ্রাম ইউনিটে। চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে এমসিকিউতে থাকে 25 মার্ক। এমসিকিউতে থাকে কত মার্ক? এমসিকিউতে থাকে 25 মার্ক। পার এমসিকিউতে থাকে 1 মার্ক করে। আর পার এমসিকিউতে কয় মার্ক করে? 1 মার্ক করে। এরপর দেখো জিএসটি বা গুচ্ছতে, গুচ্ছতে কিন্তু এমসিকিউতে থাকে 25। এখন গত বছর জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট ওরা বের হয়ে গেছিল গুচ্ছ থেকে, ওই এমসিকিউ গুলাতেও 20 বা 25 মার্ক করে থাকে, যেমন জগন্নাথে থাকে 25 মার্ক করে। কিন্তু এই বছরে হয়তোবা ধারণা মোতাবেক বলা যায় যে গুচ্ছ আবার হয়তোবা একত্রিত হতে যাচ্ছে এবং প্রত্যেকটা ভার্সিটি নিয়ে একসাথে হয়তোবা গুচ্ছ অ্যাডমিশন টেস্ট আবার দেখতে পাবো আমরা। কৃষি গুচ্ছ, কৃষি গুচ্ছের মধ্যে এমসিকিউতে রসায়নে থাকে 20 মার্ক। তার মানে তুমি দেখো ভাইয়া পার এমসিকিউতে 1 মার্ক করে। দেখো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এগিয়ে প্রত্যেকটা ভার্সিটিতে তোমার মোটামুটি তোমার হলো যে 20 থেকে 25 মার্কের রেঞ্জের মধ্যে কেমিস্ট্রি ফিজিক্স থাকতেছে। এবং অবাক হয়ে যাবা যে এই যে দেখো, এই যে দেখো, আচ্ছা আমি একটু মনে হয় ভুল ইনফরমেশন দিচ্ছি, সেটা হলো যে আমি ডি ইউনিট লিখছি, ডি ইউনিটে কেমিস্ট্রিতে 24 থাকে, আমরা আলোচনা করতেছি ফিজিক্স, তাই একটু ভুল ইনফরমেশন। তার মানে কি ডি ইউনিটে আমাদের কোনো ফিজিক্স থাকে না, এটা কেমিস্ট্রি থাকে, ঠিক আছে? একটু কারেকশন করে নিও। এখন কথা হলো যে দেখো ভাইয়া, আমি ফিজিক্সের সাথে কেমিস্ট্রি তাল মিলাই ফেললাম, ওই যে সাউন্ড এই প্রবলেম, এগুলা নিয়ে চিন্তা করতে করতে, ঠিক আছে? তো আশা করি যে এই যে মার্কগুলা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম জায়গায় তোমার 20 থেকে 25 মার্ক করে প্রত্যেকটা ভার্সিটিতে তোমার ফিজিক্সের দরকার হচ্ছে। এবং অবাক করা বিষয় যে রাজশাহী ইউনিভার্সিটিতে 31.25 মার্ক আছে শুধুমাত্র একটা সাবজেক্টে। তার মানে আমাদেরকে যে ফিজিক্সে যে আলাদা করে গুরুত্ব দিতে হবে, এটা আমরা বুঝতে পারতেছি। কিসের উপর বুঝতে পারতেছি? মার্ক ডিস্ট্রিবিউশনের উপর। এখন কথা হলো যে তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ফিজিক্স অনেকটা কঠিন থাকলেও অবাক করা বিষয় যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন যথেষ্ট সহজ রাখে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন যথেষ্ট সহজ রাখে, চট্টগ্রামের প্রশ্ন যথেষ্ট সহজ রাখে। প্রশ্ন কিছু কিছু সময় গুচ্ছের প্রশ্নটা কিছুটা কঠিন রাখে, কিছুটা কঠিন। আর গত বছর কৃষি প্রশ্ন একটু কঠিন রাখছে, কিন্তু এমনি যদি এমনি চিন্তা করা হয় নরমালি প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করে প্রত্যেকটা ভার্সিটি। মানে ফিজিক্সের মধ্যে আমরা যে নরমাল এইচএসসি এর পড়াশোনা করে আসছি, সেই পড়াশোনা দিয়ে আমরা সবচেয়ে ভালো করতে পারবো যদি আমরা ভালো মতো সেগুলাকে ইউটিলাইজ করতে পারি, প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে শানিত করতে পারি। কিন্তু যদি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা অনেকটাই কঠিন করে, সেটা শুধু তোমার জন্য কঠিন না ভাইয়া, বাকি সবার জন্য কঠিন হবে। কিন্তু তাই বলে যে ওটার জন্য চান্স মিস হয় না ভাইয়া। এইখানে যারা ভালো করে হয়তোবা সে হইতে টপ 10-এ ঢুকে যাবে, হয়তোবা সে টপ 100-এ ঢুকবে, বিষয়টা হবে এমন। এগুলা টপ 10 টপ 100 নির্ধারণ করে, এগুলা কখনো তোমার কি করে না, চান্স নির্ধারণ করে না। এইটুকু নিশ্চিন্ত থাকবা, ঠিক আছে? ওকে, এই জিনিসটা যদি নিশ্চিন্ত হও তোমরা, তার মানে আমরা এই কয়েকটা জিনিস বুঝে গেছি যে কোন ভার্সিটিতে কি রকম আকারে মার্ক থাকে, এইটা আশা করি বুঝতে পারছি। এখন এইটা বুঝার পরে এখন আমাদেরকে যেটা যাওয়া লাগবে সেটা হলো
প্রয়োজনীয় বই এবং প্রশ্ন ব্যাংক কোনটা কোনটা লাগবে এটা আমাদের জানা দরকার। আচ্ছা ভাই চিন্তা করে দেখো, একবার একটু চিন্তা করে দেখো, আমরা অ্যাডমিশনে সবসময় কোন জিনিসটাকে গুরুত্ব দেই বেশি? প্রশ্ন ব্যাংকে। খুব স্বাভাবিক বিষয়, তুমিও জানো আমিও জানি, তাই না? বলো তো, প্রশ্ন ব্যাংকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। এখন প্রশ্ন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি কোন প্রশ্ন ব্যাংকটা আমাদের লাগবে, যে প্রশ্ন ব্যাংকটা আমাদেরকে সবচেয়ে বেশি হাতিয়ার হিসেবে কাজ করে, সেটা হলো যে আমাদের একটা প্রশ্ন ব্যাংক বাজারে আছে সবচেয়ে ভালো যে বইটা, সেটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, যে বইটা উদ্ভাস থেকে দেওয়া হয়, উদ্ভাস থেকে দেওয়া হয় ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এই বইটাকে অ্যাডমিশনের, ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই হেল্পফুল। আমাকে কোনো উদ্ভাস থেকে কোনো ধরনের পেইড প্রমোশন কিচ্ছু না, কিন্তু এই বইটা আসলেই যে কতটা ভালো এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কারণ উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এতটাই সুন্দর করে সাজানো আছে। তবে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা যে বইটা সবসময় দিয়ে থাকি, আমাদের কিন্তু স্টুডেন্টদের জন্য আমাদের বাউন্স ব্যাক যে প্রশ্ন ব্যাংকটা আছে, আমরা এই বইটা প্রোভাইড করে থাকি। তো যার যেটা সুবিধা হবে, যার যেটা, তবে আমি বলবো সবার কাছে একটা বই থাকা মাস্ট জরুরি, সেটা হলো উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এটা মাস্ট 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 থাকা লাগবে তোমাদের হাতের কাছে, ঠিক আছে? স্টুডেন্ট তো অনেক, যদি কোনো ভার্সিটিতেই না টিকে তখন, যদি কোনো ভার্সিটিতে না টিকে এটা তো মাথায় আনাই যাবে না। আমাদেরকে এরকম মাথায় রাখতে হবে, আমি এতগুলা ভার্সিটি আমার হাতে সুযোগ আছে, এতগুলো সিট আছে আমার হাতে, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই তোমাকে ওইভাবে প্রথম থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আর যদি কোনো কারণে আল্লাহ না করুক যে তোমার চান্স হয় না, হতাশ হওয়ার কিছু না, সেকেন্ড টাইম আসছে, সেকেন্ড টাইম দিয়ে প্রস্তুতি নিবা। আর ভার্সিটি অ্যাডমিশনে যে চান্স পেলেই যে জীবনে সবকিছু হয়ে যায়, এটা মোটেও তা না, এটা মোটেও সত্যি না। তার মানে আমাদেরকে ওইভাবে মেন্টালিটি সেট করে রাখতে হবে, ঠিক আছে? তো কিন্তু আমাদের একটা জিনিস নির্ধারণ করতে হবে যে আমার যদি অ্যাডমিশন জার্নিতে আমি যদি স্মুথলি ভালো করতে পারি, তাহলে আমার জন্য সামনের লাইফটা অনেকটা সহজ হবে। এটা অনেকটাই সহজ করে দিবে তোমার সামনের লাইফটা, হয়তো স্ট্রাগলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। হয়তো এখন এক একটা জায়গায় আসলে স্ট্রাগল তো লাইফে কখনো কমে না, তবে সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। তবে আমাদেরকে অনেকগুলা দিক মাথায় নিয়ে আসলে অ্যাডমিশন জার্নিতে পার করা লাগবে। তাই এরকম চিন্তা কখনো আনা যাবে না যে আমার চান্স হবে না, আমি পারবো না, এগুলা কখনো মাথায় আনা যাবে না, ঠিক আছে? ওকে, এগ্রিকালচারের সেকেন্ড টাইম আছে? হ্যাঁ আছে, ফাহিম ধ্রুব। ওকে, এটা হলো প্রশ্ন ব্যাংক। আমার প্রথম প্রশ্ন ব্যাংক লাগবে ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক। এবার দেখো ভাইয়া, সেকেন্ড যে প্রশ্ন ব্যাংকটা লাগবে, দেখো আমি এতক্ষণ যে প্রত্যেকটা ভার্সিটি নিয়ে কথা বলছি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, এগ্রি, প্রত্যেকটা ভার্সিটি নিয়ে যে আমি আলাদা আলাদা করে কথা বলছি না, এই প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক আছে, এই প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক। প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক না তোমাকে প্রথমে কিনা লাগবে না, প্রত্যেকটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? এটা প্রথমে কিনা লাগবে না, আমার কথাগুলো আগে শুনো। তোমাকে উদ্ভাসে যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে না, এই যে বইটা, এই বইটার মধ্যে প্রত্যেকটা কনসেপ্টের সাথে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন গুলা অ্যাড করা হয়েছে। যেমন ধরো, আমি যদি বলি যে তোমার একটা চ্যাপ্টার হলো সরলরেখা, সরলরেখা চ্যাপ্টারের মধ্যে প্রথম টাইপটা হলো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। এই কার্তেশীয় পোলার স্থানাঙ্কের থেকে যতগুলা ভার্সিটিতে যত ধরনের কোশ্চেন আসছে লাস্ট 10 বছরে, সব প্রশ্ন তোমার এই বইয়ের মধ্যে গুছানো আছে, ওই টাইপের মধ্যে। এর পরের টাইপটা আমি আরেকটা টাইপে গেলাম, সেটা হলো যে অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি। এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তি থেকে আসা প্রত্যেকটা ভার্সিটির প্রশ্নগুলো এক জায়গায় করা আছে। তাহলে বলো তোমার জন্য জার্নিটা কতটা সহজ না? তুমি প্রথমে একটা ধারণা পেয়ে ওইখানে কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো। এবং পরের যে বিষয়টা সেটা হলো কি, সেটা হলো যে প্রত্যেকটা ভার্সিটির কি আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক তোমাকে কখন কিনা লাগবে, যেই ভার্সিটির পরীক্ষা। যেমন আমাদের সময়, যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছিল, তো আমরা কি করছিলাম, আমার মানে আমি নিজে যে কাজটা করতাম, 2 দিন আগে রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক নিয়ে এসে পুরা 2 দিন ধরে টানা, বা আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরে মেবি রাজশাহী ইউনিভার্সিটির খুব বেশি সময় ছিল না, 1 বা 2 দিন এরকম একটা গ্যাপ ছিল। তো ওই 2 দিনের মধ্যে যেই কাজটা করছিলাম সেটা হলো কি, একদম টানা মানে ওই 2 দিন ধরে বাসে যাওয়া থেকে শুরু করে পরীক্ষা হলে ঢোকা পর্যন্ত শুধু ওই কোশ্চেন ব্যাংক সলভ করে গেছে। এখন ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করার উদ্দেশ্য হলো যে যাতে প্রত্যেকটা ভার্সিটির নিজস্ব প্যাটার্ন মেনটেন করে, ওই প্যাটার্ন থেকে হুবহু কোশ্চেন অনেক সময় চলে আসে, বা টাইপ ম্যাক্সিমাম টাইপ চলে আসে। যার কারণে ওইটা যখন করে যায়, তখন একটা জিনিস, তুমি যখন একটা জায়গার সাথে পরিচয় থাকো, একটা বিয়ে বাড়িতে গেলা, যদি কারোর সাথে পরিচয় থাকে, তখন কিন্তু ওই সময় তোমার জন্য অনেকটা মানে ওই দিকে মুভ করাটা অনেকটা সহজ হয়ে যায়, বা তোমার জন্য অনেকটা মানে মনে হয় যে না, আমার তো এখানে কেউ একজন আসছে যার কারণে, যার সাথে আমি কথা বলতে পারবো, মানে আমাদের একটা বোরিং যে জিনিসটা, সে
টাকা কাটায় উঠতে পারি আমরা। কিন্তু ঠিক অ্যাডমিশন টাইমে যখন তুমি দেখবা যে তুমি একটা প্রশ্নের সাথে পরিচয় আগে থেকে আছে, যখন অ্যাডমিশন হলে যাবা তখন যখন দেখবা যে এই প্রশ্নটা আরে আমি তো আগে দেখছি কোথাও, তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ওই দেখছি কোথাও এটা যেমন তোমাকে কনফিডেন্স দেবে, আত্মবিশ্বাস দিবে, আরেকটা যে জিনিসটা দিবে সেটা কি, সেটা হলো যে তোমার জন্য সলভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে, কারণ তুমি ওই বা প্রসেস জানো। এই জন্য আমরা এই জিনিসটা বলে থাকি, ঠিক আছে। ওকে, এই জিনিসটা হলো একটা বড় বিষয়। ওকে, তার মানে আমাদের প্রত্যেকটা ভার্সিটি আলাদা প্রশ্ন ব্যাংক আমরা কখন কিনবো, যে ভার্সিটি অ্যাডমিশন যখন তার আগে আগে কিনবো, কোনো সমস্যা নেই এটা। আর যদি আগে অনেক আগে এগুলো পড়া হয়ে যায় ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আমাদের সবকিছু, তাহলে তারপর পরে কিনে ফেলবো। এইবার দেখো ভাইয়া, যেহেতু আমি একটা কথা বলছি যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা ফিজিক্সটা একটু কঠিন করে, তার মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশেষ করে আমাকে দুইটা প্রশ্ন ব্যাংক এক্সট্রা করে করা লাগবে। এগুলা কি, এগুলা হলো এক্সট্রা ভাইয়া, এগুলা হলো এক্সট্রা জিনিস। এক্সট্রা কি স্পেশাল বলতো, ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল। সেটা কি কি একটু শুনো ভাইয়া। সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, এটাও আবার উদ্ভাসের বইটা অনেক গুছানো ভাইয়া। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা, এই উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা একবার নিবা, আরেকটা বই নিবা, আরেকটা বই বাজারের নিবা। সেটা কোনটা নিবা, মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, আরেকটা বই হলো বুটেক্সের একটা কোশ্চেন ব্যাংক আছে। কার বলতো, বুটেক্সের। এই বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা আলাদা করে। এখন কথা হলো যে বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা কি করবা, এমসিকিউ করবা। বুটেক্সের কোশ্চেন ব্যাংক থেকে কি করবা, এমসিকিউ। আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে কি করবা, রিটেন। দুইটা জিনিসে তোমার এমসিকিউ যদি প্রশ্ন কঠিন করতে চায়, বুটেক্সের কোশ্চেন ব্যাংক তোমাকে ফুল সাপোর্ট দিবে। আর যদি রিটেন প্রশ্ন কঠিন করতে চায়, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তোমাকে 100% সাপোর্ট দিবে। এটা নিয়ে কোনো দোটানা রাখা লাগবে না, ঠিক আছে। এই হলো আমার কি কি প্রশ্ন ব্যাংক লাগবে, সেটা হলো মেইন কথা গেল। কিন্তু প্রশ্ন ব্যাংকে কি শেষ আমার জানি, মোটেও তা না। আমার এখনো চিন্তা করতে হবে যে আমার কি বই পড়া লাগবে না ভাইয়া। এই ভাইয়া শুনো, তুমি চিন্তা করে দেখো যে একজন কোশ্চেন ব্যাংক সলভ করতেছে, আরেকজন কোশ্চেন ব্যাংক প্লাস বই সলভ করতেছে, কার কে আগায় থাকবে? অবশ্যই সে আগায় থাকবে যে কোশ্চেন ব্যাংক প্লাস বই পড়তেছে। তাহলে বই কি কি লাগবে একটু শোনো ভাইয়া। প্রয়োজনীয় বই তোমার হাতে, যেই বাজারে তুমি এইচএসসি লাইফে যেটা পড়ছো, তপন স্যারের বই পড়ছো, সেলু স্যারের বই পড়ছো, ইসাক স্যারের বই পড়ছো, কোনো সমস্যা নাই। তুমি যেই বই পড়ো না কেন, তোমার কাজ থাকবে কি, ওই বইয়ের অনুশীলনীর এমসিকিউ গুলো সলভ করা। অনুশীলনীর এমসিকিউ সলভ করা। যদি বইটা হয় ইসাক স্যারের বই তাহলে বেশি ভালো হয়। অনুশীলনী এমসিকিউ সলভ করা, এটা কোথার বলতো, এমসিকিউ সলভ। এটা কোন বইয়ের, ইসাক স্যারের বই হলে সবচেয়ে বেশি ভালো হয়, ইসাক স্যার। ওকে ফাইন, এই একটা জিনিস। আরেকটা জিনিস করতে পারো তুমি, কোনটা, একটা বইয়ের অনুশীলনী এমসিকিউ সলভ করে ইসাক স্যারের। আরেকটা কাজ করতে পারো যে ইসাক স্যারের বইয়ের দেখবা যে উদাহরণের বা তপন স্যারের বইয়ের উদাহরণের যেই ছোট ছোট ম্যাথ গুলো আছে না, ছোট ছোট ম্যাথ বা তপন স্যারের ছোট ছোট ম্যাথ গুলা সলভ করতে হবে। তার মানে তোমার কাছে যে বইটা এতদিন এইচএসসির জন্য পড়ছো, সেই বইটাই তোমাকে হেল্প করবে। কিন্তু তোমাকে এখানে কি করা লাগবে বলতো ভাইয়া, আলাদা আলাদা করে কোনো নতুন বই কিনা লাগবে না। এখান থেকে শুধু তুমি অনুশীলনী এমসিকিউ গুলাকে গুরুত্ব দিবা, আর উদাহরণের যে ছোট ছোট ম্যাথ আছে এগুলাকে গুরুত্ব দিবা। আমাদের সময় এমআইএসটি তে পরীক্ষা হয়েছিল, প্রথম পরীক্ষাটা হয়েছিল এমআইএসটি, ঠিক আছে। তো এমআইএসটি তে পরীক্ষাতে দিতে গেছিলাম, ওইখানে পরীক্ষা দিতে গিয়ে আমি দেখি ইসাক স্যারের বইয়ের সবচেয়ে সহজ সহজ ম্যাথ সবগুলা তুলে রাখছে ফিজিক্সের। তো আমি তো পরীক্ষা দিয়ে খুব খুশি। কেন খুশি, কারণ আমি তো সব পারছি। তো আমি আমি কি করছি, আমি মনে হয় 10 বা 15 মার্কস ছেড়ে দিয়ে আসছিলাম। অবাক করা বিষয় যে ওই পরীক্ষাতে যদি আমি ভুল না করে থাকি 90+ ছিল কাট মার্ক 100-র মধ্যে, যদি আমি ভুল না করে থাকি। মানে আমার প্রথম 3 সিরিয়ালও কোনো ধরনের পজিশন নাই। বিষয়টা এমন হয়ে গেছিল। তার মানে যখন প্রশ্ন সহজ হয়ে যাবে, সবার জন্য প্রশ্ন সহজ। দেখো ইসাক স্যার ওই টাইমে যদি আমি কোশ্চেন গুলো সলভ আগে থেকে না করা থাকতো, আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য করছিলাম, সেটা আমার ইঞ্জিনিয়ারিং এমএসসি থেকে অনেক কাজে দিয়েছিল। তখন দেখলাম যে হুবহু সব উদাহরণের ম্যাথ তুলে রাখছে ফিজিক্সে। শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি হাজারিন আক্সারের উদাহরণের সব ম্যাথ তুলে রাখছিল। তো এরকম তোমরা হঠাৎ হঠাৎ অবাক হয়ে যাবা যে, কিন্তু তখন মনে রাখবা যে তোমার সাথে যারা, দেখো একটা এমআইএসটির মতো জায়গা সিট অনেক অল্প, তো পরীক্ষা দেয় অনেক বেশি। ফার্স্ট পরীক্ষা যেহেতু সবাই অংশগ্রহণ করে, যারা এই ভার্সিটি প্রস্তুতি নেয় তারা অংশগ্রহণ করে, যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তারাও অংশগ্রহণ করে। তো এই যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট যখন অংশগ্রহণ করে তখন কিন্তু সিট অনেক। তো এখানের মধ্যে তো তুমি আশা করতেই পারো যে অ্যাটলিস্ট 50,000 পরীক্ষার্থী আসলো বা 60,000, তার মধ্যে 5-10,000 আছে যারা মানে রেগুলারিটি মেনটেন করে এইভাবে পড়াশোনা করছে। ওই 5-10,000 তো তোমার সিট নাই ভাইয়া, সিট তো আছে মাত্র 200-300টা।
বুঝতে পারছো? এই জন্য এই জিনিসটা হয়। তবে মনে রাখবে অ্যাডমিশন জার্নিতে আমরা যতটা কঠিন ভাবে চিন্তা করি আসলে ততটা কঠিন না, কিন্তু আমরা মনে করি যে অনেক কঠিন বিষয় এগুলা। এবার তোমার সাথে তোমার পরীক্ষার্থী থাকে 1 লাখ 1.5 লাখ, কিন্তু তোমার সাথে প্রস্তুতি কম্পিটিশন করে মাত্র 8-10 হাজার স্টুডেন্ট। মানে এখন 8-10 হাজারের মধ্যে যারা টেকনিক্যালি খুব ভালো মতো স্ট্রং থাকতে পারে, যারা টাইম ম্যানেজমেন্টে খুব ভালো মতো স্ট্রং থাকতে পারে, যারা হাতে ক্যালকুলেশনের এগুলোতে ট্রিক্সে অ্যাডভান্স থাকতে পারে, তার পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো এবং নার্ভ কন্ট্রোলটা খুব জরুরি অ্যাডমিশন টেস্টে, এগুলো যারা মেনটেন করতে পারে তারাই ভালো করে। ধরো তোমরা 5-10 হাজার স্টুডেন্ট সমান তালের স্টুডেন্ট, কেউ কম কেউ বেশি, অ্যাডমিশন জানিতে কেউ কম কেউ বেশি এটা কোনো পার্থক্য করে না, কারণ কোশ্চেন এদিকেও আসতে পারে সেদিকেও আসতে পারে। কিন্তু তোমার পার্থক্য করবে কোন জিনিসটা জানো? সেটা হলো তুমি অ্যাডমিশনের ওই পরীক্ষার 1 ঘন্টা কি কি জিনিস মেনটেন করতেছো, তোমার নার্ভ কন্ট্রোল ঠিক আছে কিনা, তোমার হাতে ক্যালকুলেশনের ট্রিক্স এগুলোতে অ্যাডভান্স আছো কিনা, এই জিনিসগুলো যেগুলো পার্শ্বিক ভাবে কাজ করে সেগুলোই তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। এগুলোতে যারা অ্যাডভান্স তারাই চান্স পেয়ে যায়, বিষয়টা হলো এমন। উদ্ভাসের মাস্টার যে প্রশ্ন ব্যাংকের কথা বলতেছে ওইটাই হলো উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংক, যেটাকে এখন মেবি ওরা উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক বলছে। আগে আমরা তো সবসময় ভার্সিটি প্রশ্ন ব্যাংক হিসাবে জানতাম শামীম। ওকে ওকে ওকে, এইটুকু গেল। এবার আসো ভাইয়া, আমি এবার তোমাদের যে উদ্দেশ্যে আরো কিছু কথা। কোশ্চেন কই থেকে হয়? ফিজিক্স প্রশ্ন কই থেকে হয়? ফিজিক্স প্রশ্ন কই থেকে হয় শুনো ভাইয়া। ধরো তোমাকে আমি প্রশ্ন করার দায়িত্ব দিলাম, ঠিক আছে? ধরলাম আমি এখানের মধ্যে একজনের নাম নেই, শামীমের নাম সবার উপরে আসছে। ধরলাম আমি শামীমকে বললাম যে শামীম আজকে একটা প্রশ্ন পরীক্ষা আছে ভার্সিটি ফিজিক্সের, এই প্রশ্নটা করো ম্যাসনের পরীক্ষাতে, ঠিক আছে? আমাদের পরীক্ষা আমরা কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করি, সব ভার্সিটি স্ট্যান্ডার্ড যেন হয় এরকম মেনটেন করে। দুই একটা প্রশ্ন কঠিন রাখে, ওগুলো যেন মানে কয়েকটা জায়গাতে যেখানে কঠিন প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোতে হেল্প করে যেন। এখন আমি ওকে বললাম যে ফিজিক্স প্রশ্ন করতে, ও কি চিন্তা করবে? আচ্ছা আমার হাতে কি কি আছে? আমার হাতে আছে কোশ্চেন ব্যাংক, আমার হাতে আছে বই, আর কি আছে? আর আছে যে আমি একটু চিন্তা ভাবনা করবো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে নিয়ে। এই তো দেখো প্রশ্নগুলা, এর বাইরে তো তার হাতে কিচ্ছু নাই। ও তো ভার্সিটি প্রশ্ন করার জন্য তো ও তো মানে তোমার হলো যে ফিজিক্সের জন্য সব বিদেশি রাইটারে বই আনা এগুলো তো আর করে ও প্রশ্ন করবে না, ও তো এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো ও দেখবে যে আচ্ছা কোশ্চেন ব্যাংকের মধ্যে, যেমন ধরো গত বছর কৃষিগুচ্ছ যখন কোশ্চেন করছিল, কৃষিগুচ্ছতে কৃষি ইউনিভার্সিটির দায়িত্বে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ওইখানের মধ্যে ফিজিক্স প্রশ্ন না কেমিস্ট্রি প্রশ্ন পুরাটাই ইসলামিক ইউনিভার্সিটি, আর একটা হলো মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন মিলিয়ে করে রাখছে। মানে হলো যে একটা শিক্ষক যখন কোশ্চেন করবে সে চিন্তা করে যে আচ্ছা স্টুডেন্ট কোন জায়গায় হাত দেয় না সেই জায়গাগুলো কোশ্চেন করি, স্টুডেন্ট কিভাবে চিন্তা করে, তার চিন্তা হলো যে তোমাকে আটকানো। আমি এমনও শুনছি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে তোমার কোশ্চেন, ধরো কোশ্চেন দেখো না, কোশ্চেনে বলছে যে ধরো এন্ট্রপির মান কত, বুঝো কিন্তু এন্ট্রপির মান কত, ধরলাম একটা প্রশ্ন আসলো, ধরলাম তুমি জানো এই প্রশ্নটা বানাতে সে নিছে মাত্র 5 মিনিট, কিন্তু সে জাস্ট অপশন গুলা বানাতে নেয় 1 দিন। মানে চিন্তা করে দেখো একটা শিক্ষক কোশ্চেন বানাতে নিচ্ছে মাত্র 5 মিনিট, কিন্তু অপশন বসাতে সময় নিচ্ছে 1 দিন। মানে তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি যারা কোশ্চেন ব্যাংক ভালো মতো, যারা চিন্তা করে, যারা অ্যানালাইসিস করে, আমি এই যে আজ 3 বছর ধরে পড়াচ্ছি, তো আমরা এইটুকু অ্যানালাইসিস করার দক্ষতা হয়ে গেছে যে একজন শিক্ষক যখন কোশ্চেন করে সে কি কি চিন্তা করে, প্রথম অপশনটাই দিবে, তোমরা যেটা ভুল দেখাবা সেটাই, মানে তোমার কাছে মনে হচ্ছে সঠিক সেটাই প্রথম অপশনে রাখবে, আর ওইটা দেখে তুমি দাগাই দিবা, কিন্তু অ্যান্সার কিন্তু ওইটা না। হয় ওইটার মধ্যে কোনো একক চেঞ্জ করে রাখছে, হয় ওইটার মধ্যে এমন ভাবে কিছু রাখছে, হয় কোশ্চেনের মধ্যে এমন ভাবে কিছু রাখছে। তার মানে একজন শিক্ষক অপশন বানাতে সময় নেয়, কোশ্চেন বানাতে সময় নেয় না। বুঝতে পারছো বিষয়টা? মানে কতটা অ্যাডমিশনে এই জিনিসগুলো সবচেয়ে বেশি হেল্প করবে। তার জন্য সঠিক গাইডলাইনের মধ্যে থাকা লাগবে, তোমাকে সঠিক গাইডলাইন তোমাকে অনেক বেশি আগায় রাখে ভাইয়া। এরপরে আসো ভাইয়া, এইখানের মধ্যে কোশ্চেন ব্যাংক থেকে একজন শিক্ষক যখন প্রশ্ন করে সে চেষ্টা করে যে 50 থেকে 60% কোশ্চেন ব্যাংকেরই টাইপ জিনিস রাখতে। এখন যখন একটা টাইপ ভাইয়া সব হুবু কমন আসবে এই চিন্তা থাকলে বাদ দিয়ে দাও ভাইয়া, এই চিন্তা করো না, তোমাকে এখান থেকে টাইপ কমন আসবে। কি কমন আসবে? টাইপ কমন আসবে।
টাইপ কমন আসলে কি করতে হবে, ওই টাইপ গুলাতে স্যাররা কি করে একটু পেঁচাই দেয়, যে কোশ্চেন করবে অবশ্যই সে তো ফিজিক্সে এক্সপার্ট হয়েই কোশ্চেন করতেছে, সে কি করবে ওই কোশ্চেনটাকে একটু ঘুরাই পেঁচাই দিতে পারে সর্বোচ্চ করলে, আর না হলে হুবহু বা মানগুলা চেঞ্জ করে দিয়ে দিবে। আরেকজন শিক্ষক কি করলো, বইয়ের অনুশীলনী, সে তো বই থেকে গুটি 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 লাইন লাইন পড়ে পড়ে কোশ্চেন করবে না, ওই সময় তার হাতে নাই, সে কি করবে অনুশীলনী এমসিকিউ থেকে হুবহু তুলে দিবে। আর যেই স্যারের মনে হবে যে না একটু কঠিন প্রশ্ন করি, সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একটা রাখবে হাতের কাছে, অথবা সে বাজারের একটু বিদেশি রাইটার বা দুই একটা বই রাখবে, সেখান থেকে একটা দুইটা প্রশ্ন তুলে দিতে পারে। ওইটা আমাকে টপ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এগুলো নির্ধারণ করবে, এগুলা কোনো আমার চান্স নির্ধারণ করে না। ঠিক আছে, এই হলো আমাদের কি, এই হলো ফিজিক্স প্রশ্ন আসলে কই থেকে আসতে পারে। এখন ফিজিক্স প্রশ্নে আরো কিছু বিশেষত্ব আছে, চলো আমরা একটু বিশেষত্ব দেখি, এটাই আমাদের ক্লাসের লাস্ট স্লাইড আজকে। বিশেষত্ব, এই বিশেষত্বগুলো একটু জেনে রাখবা ভাইয়া। আমরা আমার ব্যাচে যারা আছো তোমরা জানো যে আমি ইনশাল্লাহ তোমাদের যখন ফিজিক্সটা জার্নি শুরু হচ্ছে তখন কিন্তু তোমাদেরকে এই যে বিশেষত্ব জায়গাগুলোকে খুব ভালো গুরুত্ব দিব। সেটা কোনগুলা, গ্রাফ, গ্রাফ, তারপর আছে না আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক হারে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক হার, এই জিনিসগুলাকে না মানে অনেকে আমরা গুরুত্ব দিই না। একক, মাত্রা, একটু লিখে নাও ভাইয়া, এগুলা যে কত হেল্প করবে তোমাকে। মানে হলো যে, আর ডিরের সূত্র, গ্রাফ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, একক, মাত্রা, আর একটা কি ডিরের সূত্র, এই 4 ধরনের জিনিসগুলাকে একটু প্রায়োরিটি দিবা ভাইয়া। যে কোনো জায়গায় পারলে এগুলো সব আলাদা আলাদা করে তুলে নিবা। একটা গ্রাফ পাইছো, গ্রাফের জন্য আলাদা 5 পেজের একটা খাতা রাখো, আমরা এগুলো ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। সমানুপাতিক ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক পাইছো, যে মানে তোমার হলো যে মানে ধরো যে কাল ধীরে এত বাড়ছে, এত হলে এই অনুপাতে কি বাড়বে, এরকম অনেক প্রশ্ন থাকে, আমি মানে কোশ্চেন যখন সলভ করবো তখন দেখাবো। তারপরে যে একক মাত্রা, যে এইটার মাত্রা কি, অভিকর্ষ ত্বরণের মাত্রা, মানে তোমার যা যা আসে সেগুলো মাত্রা আসবে, সূত্র, যত ধরনের সূত্র আছে, এই জিনিসগুলাকে আমাদেরকে কি করতে হবে বলতো ভাইয়া, আলাদা করে গুরুত্ব দিতে হবে। যখন আমরা এই জিনিসগুলাকে একটু আলাদা করে গুরুত্ব দিব, যেভাবে অনলি মেইন গুলো পড়বেন অ্যাডমিশন, ওকে, তো যারা এই জিনিসগুলাকে গুরুত্ব দিবা তোমরা ইনশাআল্লাহ ভালো করবা, তোমরা ইনশাআল্লাহ ভালো করবা। তো মেইন ওভারঅল কথা এটাই হলো যে তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটাতে একটা ভালো আইডিয়া নিতে হবে, তারপর কি কি প্রশ্ন ব্যাংক লাগবে সেগুলো নিয়ে আইডিয়া নেওয়া লাগবে, কোন জায়গা থেকে স্যাররা প্রশ্ন করে, স্যাররা কিভাবে চিন্তা করে সেটা নিয়ে একটা ধারণা থাকতে হবে, এবং সর্বশেষ কিছু স্পেসিফিক জায়গা নিয়ে ধারণা থাকতে হবে, যেটা আমি লাস্টে দেখালাম। এই হলো ওভারঅল কথাবার্তা ফিজিক্স নিয়ে। কারো যদি এর বাইরে কোনো কোশ্চেন থেকে করতে পারো আমাকে, না হলে আজকে ছোট্ট লাইভ ক্লাসটা আমরা শেষ করব, ঠিক আছে। আমাদের মাত্র জার্নি শুরু হয়েছে, তো ইনশাল্লাহ আমাদের সাথে অনেক স্টুডেন্ট কানেক্ট হচ্ছে ইনশাল্লাহ আস্তে 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 আস্তে, যেহেতু জার্নি মাত্র শুরু এই বছরের অ্যাডমিশনে, আশা করি যে তোমাদের জন্য কত বড় কিছু অপেক্ষা করতেছে, তোমরা আমাদের কাছ থেকে পাবা ইনশাল্লাহ। আমাদের পেজের সাথে যুক্ত থাকবা, রেগুলার তোমাদের বেসিসে আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ, একটু জানাও। যেই কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানাও। ওকে, 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 জগন্নাথ জিএসটির মধ্যে ঢুকে যাবে ভাইয়া, বাউন্স ব্যাক ওই কবে দিবেন ইনশাআল্লাহ, খুব দ্রুত পেয়ে যাবে শামিম। আর হলো যে ওকে, এই হলো ওভারঅল কথাবার্তা, সবাই ভালো থাকো ভাইয়া। আমি 23 তারিখ প্রি টেস্ট, আমার এসএসসি 26 কিছু সাজেশন দেন, এই তোমাদের জন্য আলাদা করে ইনশাআল্লাহ পরে কথা হবে।
নাবিলা আর ভালো করে পড়ো, তুমি হলো যে মেন যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে যেগুলো আমি ইউটিউব চ্যানেলে বলে দিচ্ছি, ওই চ্যাপ্টার গুলাকে বেশি গুরুত্ব দাও, ওগুলাই পড়ো, তাহলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, বইটা ফার্স্ট কিনতে হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।